নিরামিষের দিনে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু মাথায় যে চাপটা তৈরি হয় সেটা নাসার কোনো বিজ্ঞানীর চাইতে কিন্তু কম নয়, যে আজকে কি রান্না করব এবং কিভাবে অতিথি আপ্যায়ন করব। আমি বলবো সবকিছু বায় খাতায় ফেলে দিয়ে আজ এইটা করুন। খাবার শেষ হতে না হতে রেসিপি নিয়ে তবে কিন্তু টেবিল থেকে উঠবে। এটা এতটাই সুস্বাদু হয়। ঘরে যদি থাকে দুটো বেগুন আর তাই দিয়ে করবেন বাজিমাত। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে নিয়ে নিলাম দুটো বড় সাইজের বেগুন, আর চেষ্টা করতে হবে বেগুনগুলো যেন একটু কচি হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর বেগুনগুলো ঠিক এইভাবেই কাটবেন যেভাবে আমি দেখাচ্ছি। কাটার উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। আর বেগুনটা কিন্তু ভীষণ কচি, একটুও বীজ নেই। ঠিক এরকমভাবে লম্বা করে ফালি করে এরকম কেটে নেবেন। এবার দুটো বেগুন আমি কেটে নেব। আর এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেখানে দুটো কিংবা তার বেশি কিংবা একটা দিয়েও করতে পারেন। এবার বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব। এবার বেগুনের যেহেতু একটু কষ থাকে, ওই জন্য বেগুনগুলোকে একটুখানি ধুয়ে নিতে হবে। এবার বেগুনগুলো ধোয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার নিয়ে নেব তিনখানা মিডিয়াম সাইজের আলু। এবার একইভাবে আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। আর এখানে আমি তিনখানা আলু নিয়েছি, আপনারা চাইলে সেখানে দুখানা কিংবা একটু বেশিও দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না। আর এটা শুধু নিরামিষের দিনে না, এটা আপনি অন্য কোনো দিনেও খেতে পারেন। আর এর স্বাদ এতটাই বেশি হয় যে আপনি এটা ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে আপনার ইচ্ছা করে আপনি তাই দিয়ে খেতে পারবেন এটা। আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজের দুখানা টমেটো আমি কেটে নেব। এবার টমেটোটা কাটা হয়ে গেলে এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আর একটা পেস্ট করে নেব। আমাদের দুটো পেস্ট দরকার। একই জারের মধ্যে নিয়ে নিলাম খানিকটা আদা এবং কয়েকটা শুকনো লঙ্কা। এখানে মোটামুটি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে এবং 1 চামচ নিয়ে নিলাম ধনে। এবার অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে ফাইন একটা পেস্ট করে নেব। এবার চলে যাই রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই, এবং কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি কিন্তু সর্ষের তেলে করব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আলুগুলো ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার আলুগুলো সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কেননা যেহেতু এই তরকারিটায় জল দেওয়া হবে না, ওই জন্য আলুগুলো বেশ ভালো করে ভাজতে হবে। আর এখন তো নতুন আলু এমনিতেই নরম হয়ে যাবে। আমি কিন্তু আলুর খোসা ছাড়াইনি, আপনারা চাইলে কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে এটাকে ভেজে নেবো বেশ লাল লাল করে। আর আলুটা কিন্তু এখন প্রায় 70% সেদ্ধ করে নিতে হবে এই ভাজার সময়তেই। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার আলুটাকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে এবার ওই তেলে বেগুনগুলো দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখবো। এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব। অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে বেগুনের কালারটা খুব ভালো আসে। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, বেশ নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। আর ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে কিন্তু বেগুনটা একেবারে নরম হয়ে যাবে। যেহেতু তেলের মধ্যে একটু লবণ আছে, ওই জন্য বেগুনটাকে কোনোভাবে কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে একেবারে গলে যাবে। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, আর নরমও হয়ে গেছে, আর সুন্দর কালারও এসছে, এবং বেগুনগুলো কিন্তু সব গোটা গোটা আছে। ঠিক এইভাবেই বেগুনটা ভাজতে হবে। আর কেন ঢাকাটা দিতে বারণ করেছিলাম তার এটাই কারণ, কারণ এরকমভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। এবার বেগুনটা তুলে নেব। আর কড়াইটা যেহেতু পুড়ে গেছে, এবার কড়াইটাকে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো কিছু ফোড়ন। এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা লং এবং 1/2 চামচ মতো গোটা গোলমরিচ। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি হিং, জাস্ট 1 চুটকি। এবার দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখবো।
এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। এবার হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এবার টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম বাকি যে মশলার পেস্টটা করেছিলাম সেটা। মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দেওয়ার পরে এটা ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই আছে, কোনোভাবে কিন্তু এখন হাই করা যাবে না। এবং রান্নাটায় যেহেতু জল দেবো না, সেহেতু আঁচটা কিন্তু কমিয়ে এটাকে রান্না করতে হবে। এবার আলুটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটুখানি ঢেকে দিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। এবার 7 মিনিট পর ফিরে আসলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1/2 চামচের বেশি একটু লবণ আর দিয়ে দেবো 1/2 চামচের বেশি একটুখানি চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিতেই হবে। আপনি যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, তবে এই তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এবার সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। এবার বেসনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। এবার এটা লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব, কেননা এটা লো টু মিডিয়াম দিলে বেসনটা নিচে লেগে যাবে আর এটা ভালো করে কষানো হবে না, কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার ভালোভাবে বেসনটাকে দিয়ে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর নিচে হালকাভাবে একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। আর বেগুন দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, এটা লো ফ্লেমেই রান্না করতে হবে। এবার বেগুন দেওয়ার পরে ভালো করে এটাকে কষাতে থাকতে হবে। এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে যিনি কখনো বেগুন খাননি তিনিও কিন্তু আঙুল চেটে খাবেন। এটা এতটাই খেতে ভালো হয়। আর কারা কারা এরকম বেগুনের তরকারি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও লিখতে ভুলবেন না। এবার এটাকে মোটামুটি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেবো। এবার একটুখানি ফ্রেশ ধনেপাতা কেটে নেব, কারণ এই তরকারিতে একটু ধনেপাতা কিন্তু দিতেই হবে। আর এই ধনেপাতাগুলো ছাদে লাগিয়েছি, বুঝলেন? এত সুন্দর গাছগুলো হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এবার ধনেপাতাটা কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু তরকারিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে এবার আলতো হাতে এটাকে নাড়তে হবে। যেহেতু বেগুন দেওয়া আছে, বেশি কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। এবার এটাকে খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে এবার বাকি উপকরণগুলো দিতে থাকবো। দিয়ে দেবো 25 গ্রাম মতো কিশমিশ। এবার কিশমিশটা দেওয়ার পরে একটুখানি নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা, যেটা কেটে রাখলাম সেটা। ধনেপাতা কিন্তু দিতেই হবে এই তরকারিতে। এবার দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো, অল্প একটুখানি। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফটা লেবুর রস, পাতিলেবুর রস। এবার লেবুর রস দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুনের যে এত স্বাদ, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া, আপনি এইটা রান্না না করলে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। আপনি এটা খাওয়ার পরে ভাববেন যে এতদিন কেন এই রেসিপিটা আমি পাইনি। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এখানে কিন্তু ঘি দেবো না, আমি বাটার দিয়ে এটাকে রান্না করব। বাটার দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট এটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বাটারটা খুব ভালোভাবে মিশে যায়। আর তরকারিটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারা হেসে একেবারে ম করছে। আর এটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এইরকম তেল ছেড়ে দিয়েছে, তখন জানবেন তরকারিটা কিন্তু আমাদের হওয়ার মুখে। এবার গ্যাসটা অফ করে দেবো। ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে আপনি এটাকে পরিবেশন করতে পারেন। আর খেতে দেওয়ার পরে এক বাইটেই বুঝতে পারবেন যে ওনারা কি খাচ্ছেন।
আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।